ঘটনাটি আমার আম্মুর নিজের মুখে শোনা। আমার জন্মের আগেই আমার দাদু জিনের প্রতি আসক্ত ছিলেন। তার ৩টা জিন ছিল। আমার জন্মের আগে জিনগুলো আমার আম্মুর কাছে এসে হঠাৎ করে একদিন আমার জন্ম হওয়ার কথা বলল, অর্থাৎ আমার আম্মুর যেটা ছেলে হবে এই ব্যাপারটা বলল। এই খবর শুনে সবাই তো খুশিতে আত্মহারা। সেদিন আমার ফুপু দেশি মুরগি রান্না করে রুমে কোনো একটা জায়গায় রেখে দেন এবং সবাই উঠোনে বসে গল্প করতে শুরু করেন। ঠিক তখনই ঘরের ভেতরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়। তখন আমার ফুপু রুমে যেয়ে দেখে যে সব মুরগির মাংসের তরকারি কে যেন খেয়ে র্যাক থেকে কড়াইটি ফেলে রেখেছে। ফুপু মনে করেন দাদুর দুষ্টু জিনগুলোই মনে হয় কিছু করেছে। আসল ঘটনা শুরু 2002-এর ডিসেম্বর মাসের 6 তারিখ। সেদিন আমার জন্ম হয়, কিন্তু আমি কোনো রকম কাঁদি না, লড়িও না। এটা দেখে সবাই মনে করে আমি মনে হয় আর নেই। এভাবে 1 ঘন্টা সবাই কাঁদে। হঠাৎ করে আমি কেঁদে উঠি। তারপরে সবাই চিন্তামুক্ত হয়। আমি এখন স্বাভাবিকভাবে বড় হচ্ছি। আমার আব্বু আম্মু আমাকে গ্রামে দাদা দাদির কাছে রেখে ঢাকায় চলে যায়। আমি স্কুলে 4র্থ শ্রেণীতে যখন পড়ি, একদিন সকাল 11টায় স্কুল ব্যাগ নিয়ে আমি স্কুলের দিকে রওনা হই। বলে রাখা ভালো, আমাদের গ্রামের নাম বিনোদবাড়ি মানকন। এই গ্রামে পুরনো একটি ডিপ টিউবওয়েল আছে, যেটা দিয়ে খেতে পানি দেয়া হয়। সেই কল জুড়ে অনেক ঘটনা আছে, সেটা কোনো অন্য একদিন শোনাবো। আমি যখন স্কুলে যাই, রাস্তার ডান পাশে সেই কলটা দেখি। সেখানে আমার হাঁটুর পরিমাণ 2টা মানুষ, বয়স্ক একটা মহিলা, অন্যটি ছিল পুরুষ। পুরুষটির মাথায় একটা বস্তা ছিল। জ্যৈষ্ঠ মাস ছিল, আমার হাতে একটা পাকা আম ছিল। হঠাৎ বুড়ো খাটো মহিলাটি আমার কাছে এসে বলে, বাবা, আমটা দিবা? খাবো। আমি কিছু না ভেবে দিয়ে দেই আর স্কুলে যাওয়া শুরু করি। এই ঘটনাটি রাতে আমি আমার দাদুকে বলি। দাদু আমাকে বলে, তুই খুব ভালো একটা কাজ করেছিস, এরা হলো জিন, তুই না দিলে তোর অনেক ক্ষতি হতো। আমি যখন ক্লাস 4-এ পরীক্ষা দেই, আমি লেখার আগেই আমার হাত যেন অটোমেটিক চলতো, অর্থাৎ মনে হতো যে কেউ আমার হয়ে লিখে দিচ্ছে। আমি একটু ইন্টারেস্টেড হই ব্যাপারটি নিয়ে, এবং সেইবার আমার রোল 3 হয়। এভাবে আমি ক্লাস 5-এ পরীক্ষা দেওয়ার সময় একই ঘটনা ঘটে যায়। এসব আমার বাবাকে ফোনে বলার পর আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আমার বাবা মা দিয়াবাড়িতে থাকতো। দিয়াবাড়ি খালপাড় একটি স্কুল, ব্রাইট হেভেন ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস 6-এ আমি ভর্তি হই। ভালোই দিন কাটছিল, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় এখন আর আগের মতো সেই ব্যাপারটি ঘটে না। সাল 2016। একদিন আমার বন্ধুর সাইকেল দিয়ে বাসা থেকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের সাইকেলকে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। আমার বন্ধু আগেই লাফ দেয়, কিন্তু আমি সাইকেলের নিচে পড়ে যাই এবং আমার পা সাইকেলের চেইনে আটকে যায়। আমার পায়ের কেডস ছিঁড়ে ভেতরের চামড়া মাংস সহ ফেরে যায়। আমি অনেক ভয় পেয়ে চিৎকার করি। পরে রিক্সা করে আমাকে ট্রিটমেন্ট করিয়ে বাসায় নিয়ে আসা হয়। সেদিন রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাবার প্রয়োজনে। আমি আম্মুকে বলি আমি ওয়াশরুমে যাব। বাড়ির সামনে পচা একটা বিল ছিল, সেখানে আস্তে আস্তে যাওয়ার সময় হঠাৎ আমি কিছুতে পা দিই। দেখি একটা বেড়াল আমার পায়ের নিচে পড়ে এক লাফে 7তলা বিল্ডিংয়ের ওপরে উঠে গেল। একটু সময়ের মধ্যে অনেক লম্বা আকাশ ছোঁয়া একটা কালো মানুষের মতো হয়ে যায়। আমি অনেক ভয় পাই। ঠিক তখনই একটা কাটা হাত আমার সামনে আসতে থাকে। আমি রুমের ভেতরে ঢুকে জোরে করে দরজা লাগিয়ে দিয়ে কোনো একটা ফাঁকা জায়গা দিয়ে দৃশ্যটা দেখি। আমার আম্মু বলেন, কি হয়েছে বাবা? আমি আম্মুকে বলতে যাব, এমন সময় দরজায় একটি হাত এসে আমার গলা চেপে ধরে। আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফিরে 2 দিন পর বাংলাদেশ মেডিকেলে। আমার কালো জ্বর ধরা পড়ে। আমি আর আমার আব্বু মেডিকেলে থাকি, আব্বু বাইরে কাজে। একদিন আমার আব্বু আমার জন্য খাবার কিনে এনে আমাকে দেখতে আসে। সেদিন রাত 11টা। আমার আব্বু চলে যাবে, এমন সময় আব্বুর টয়লেটে যাবার প্রয়োজন হয়। তিনি টয়লেটে যান এবং দরজা খুলতে গিয়ে দেখেন দরজা খোলা অবস্থাতেই ভেতরে একটি লোক বসে আছে। আব্বুর খুব রাগ হয়।
তিনি অন্য একটি টয়লেটে যান এবং সেই টয়লেটের দরজা খুলেও দেখেন ভেতরে সেই একই ব্যক্তি বসে আছে। আব্বু ভয় পেয়ে অন্য টয়লেটের দরজা খুলে দেখেন আবারও সেই একই ব্যক্তি। আব্বু রাগ হয়ে ওই ব্যক্তিকে বলেন, আপনার টয়লেট হয় নাই? ওই ব্যক্তিটি মুখ ঘুরিয়ে আব্বুর দিকে তাকায়। আব্বু আমাকে বলেছিল ওই লোকের মাথা থেকে গলা অবধি কোনো চামড়া ছিল না, শুধু মাংসের মতো। আব্বু ভয় পেয়ে তাড়াতাড়ি বিদায় নেয়। আমি 13 তলায় বেডে, আব্বু নিচে নেমে তাড়াতাড়ি রিকশায় উঠল। রিকশায় শুধু যাত্রী আছে, কিন্তু চালক নেই। আব্বু রিকশায় উঠে যাত্রীকে বলল, ড্রাইভার কোথায়? লোকটা মুখ ঘুরায়। আব্বু দেখেন সেই একই ব্যক্তি। আব্বু অনেক ভয় পায় এবং তাড়াতাড়ি করে অন্য একটা রিকশা খুঁজে উঠে পড়ে। চালককে বলল, তাড়াতাড়ি আমাকে খালপাড় ব্রিজের কাছে নিয়ে চলো। চালকটি মুখ ঘুরায়। আব্বু ভয় পান। দেখেন সেই ব্যক্তিটি আব্বুর দিকে তাকিয়ে অট্ট হাসি দিচ্ছে। আব্বু ভয় পেয়ে রিকশা থেকে নেমে ট্রাফিক পুলিশের সহযোগিতায় বাসায় যেতে সক্ষম হন। পরদিন আব্বুর কাজের জন্য দোকানে যান তার বন্ধু আলামিনের সাথে। সারাদিন কাজ করার পর রাত 11টার দিকে আব্বু যেখানে কাজ করেন সেখানকার বাথরুমের কল দিয়ে জোরে জোরে পানি পড়ে এরকম একটা শব্দ পান। আব্বু তাড়াতাড়ি বাথরুমের কল বন্ধ করতেই দেখতে পান অন্ধকারে বাইরে অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে একটা মেয়ে শুয়ে আছে মৃত অবস্থায়। আব্বু মানসিকভাবে হতভম্ব হয়ে যান। তারপর আব্বুর বন্ধু আলামিনকে ডাক দিয়ে বিষয়টি জানান, কিন্তু সে এসে সেই জায়গায় লাইটের সুইচ দিয়ে কিচ্ছু দেখতে পায় না। আব্বু আরো ঘাবড়িয়ে যান। তারপর আব্বু ওই দিন কাজে না যাওয়ার উদ্যোগ নেন এবং দোকান থেকে বের হয়ে রিকশায় করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ যাওয়ার পর মাঝ রাস্তায় আব্বু লক্ষ্য করেন যে তার বন্ধু রাস্তার ডান পাশে একটি বিদ্যুতের খুঁটির সাথে দাঁড়িয়ে আব্বুর দিকে এক নজরে তাকিয়ে আছে। আব্বু অনেক ঘাবড়ে যান, কারণ তার বন্ধুকে তিনি একটু আগেই দোকানে রেখে এসছেন। আব্বু এসব আর কিছু না ভেবে রিকশার ভাড়াটা দিয়ে চালককে বিদায় করেন। জায়গাটা দিয়াবাড়ি বটতলা, উত্তরার অনেকে চিনে থাকবেন। যাই হোক, আব্বু তার বন্ধুকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করেন, তোকে তো দোকানে রেখে আসলাম আলামিন, তুই এখানে কিভাবে এলি আমার আগে? এই কথা শুনে আব্বুর বন্ধুর চোখগুলো পুরোটা কেমন যেন বদলে যায়। আব্বুর কথা অনুযায়ী তাকে দেখতে বেশ অস্বাভাবিক লাগে এবং সে বলে, কে আলামিন? কে তোর বন্ধু? আব্বুর এরপরে আর কোনো কিছু মনে থাকে না। তিনি নিজেকে বিছানায় আবিষ্কার করেন। আব্বু 3-4 দিন পর স্বাভাবিক হন। তারপর আমি পুরো 9 দিন পর বাংলাদেশ মেডিকেল থেকে ছুটি পাই। এরপর আমরা ওই দিয়া বাড়িতে থাকি না, আমরা গ্রামে চলে আসি এবং গ্রামে চলে আসার পর বিভিন্ন ধরনের ঘটনা আমার বোন আর আমার মাকে ঘিরে ঘটেছে। দেশে আসার পর আমার মায়ের হঠাৎ রাত্রে অনেক পেটে ব্যথা হতো। এরকম করে কয়েকদিন অনেক ব্যথা হতো এবং গ্রামের ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে ব্যথা কমাতে হতো। একদিন হঠাৎ করেই আম্মুর খুব বেশি পেটে ব্যথা হয় এবং আম্মু বাথরুমের দিকে রওনা হন সময় ফজরের আজানের আগে আগে। আম্মু দেখতে পান আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরের মাঝখান থেকে ঢেউ উঠছে। আম্মু বিষয়টা লক্ষ্য করে কাছে যান। আম্মু দেখতে পান সেই পুকুরের মাঝখান থেকে কোনো একটা মানুষ উঠে আসছে। যা দেখলেন আম্মু, তা দেখে তিনি আর ঠিক থাকতে পারলেন না। আম্মু দেখতে পান যে একটি মহিলা, কিন্তু তার মাথা নেই, গলা অবধি কাটা, সেই মহিলাটি আস্তে আস্তে পাড়ে উঠে আম্মুর কাছে আসতে লাগলো। আম্মুর রুমে যাওয়ার শক্তিটিও তিনি হারিয়ে ফেলেন। আম্মু তখনই সেন্সলেস হয়ে পড়েন। এরপর সকালে আম্মুর জ্ঞান ফেরে এবং আম্মুর পেটে আরো বেশি ব্যথা করে। তিনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যান। আম্মুকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। এরপর এক্স-রে করে ডাক্তার বলে যে পাথর হয়েছে। আমার আব্বুকে ডাক্তার বলে পাথরগুলো আরো বড় হলে ক্যান্সার হয়ে যেতে পারে, তাড়াতাড়ি অপারেশন করাতে হবে। কিন্তু সমস্যা একটাই, আম্মু নাকি ডায়াবেটিস আছে, তাও আবার 19%, যেখানে 8 থেকে 9% ডায়াবেটিস হলে এটাতেই মানুষ দুর্বল হয়ে পড়ে। এই সময় নাকি অপারেশন করলে তা শুকাবে না, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বলা হয়। 10 থেকে 15 দিন পর ডায়াবেটিস নিয়ন্ত্রিত হবার পর হাসপাতালে নেওয়া হয় এবং অপারেশন করা হয়। অপারেশন করার 1 মাস হওয়ার পর আমার আম্মুর ডায়াবেটিস অনেক বেড়ে যায় এবং ইনসুলিন নিতে হয় প্রতিদিন। আমার আম্মু ইনসুলিন নিতে নিতে তার পেটের জায়গাটা
কালো হয়ে যায়। আম্মুর ওজন কিছুদিনের মধ্যেই 35 কেজি হয়ে যায়। আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যায় এবং ডাক্তার ফিরিয়ে দেয় হাসপাতাল থেকে। আমার আম্মু 2019-এর প্রথম রমজানে মারা যান। রমজান শেষ হলে ঈদের 13 দিন পর আমার বোন রাত্রে টয়লেটে যাবার প্রয়োজন হয় এবং আমাকে বলে, ভাইয়া তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। তখন আমাদের এইখানে বিদ্যুৎ ছিল না। তখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার বোন হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আমি আব্বুকে ডেকে এনে আমার বোনকে রুমে নিয়ে চোখে মুখে পানি ঢালার পর দেখি বাথরুমের কমোডের উপরে বসে থাকা অবস্থায় কালো কুচকুচে একটা মহিলা, এবং সেই মহিলাটি হাসছে। পরদিন আমার বোন অস্বাভাবিক সব আচরণ শুরু করে। আমি ভয়ে তার কাছে যাই না, কারণ সে চোখ উল্টায়, দাঁত বের করে হাসে। কেউ আমার বোনের কাছে যাওয়ার সাহস পায় না। আমার দাদুও কিছু ঠাহর পায় না। তারপরে দাদু জিন হাজির করে। এরপরে জিন যা বলে, আমরা যখন ঢাকায় ছিলাম ওয়াশরুমে যাবার সময় যে বিড়ালটি দেখেছিলাম সেটি নাকি জিন ছিল। দাদু আমার বোনের থেকে এবং পরিবারের সবার থেকে সরে যাওয়ার কথা বললে সে বলে, আমি হিন্দু ধর্মের জিন, তুই যদি সোমবার রাতে তোদের এলাকার চিতার নিচে কূপে একটা পাঁঠার মাথা আলাদা করে দিতে পারিস তাহলে আমি চলে যাব। যথাসম্ভব এসব করার পর আর কোনো সমস্যা হয়নি, এবং আমার দাদু আমাদের 2 ভাই বোনকে 2টা তাবিজ দেয়। 2021 জানুয়ারির 1 তারিখ আমার দাদু মারা যান। রাসেল ভাইয়া এবং সম্মানিত লিসেনার্স, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার মা এবং দাদুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আজকের মতো বিদায় নেব। আমি জীবনে প্রথম এত কষ্ট করে টাইপ করলাম। আমি কিছু গুছিয়ে বলতে পারি না, লিখতে পারি না। ভুল হলে অবশ্যই মাফ করবেন। ভালো লাগলে পড়ে শোনাবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, সেটা আমি আর শেয়ার করলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আপনি আশা করব যে ভবিষ্যতে আমাদের আরও স্টোরি দিবেন এবং আমরা সেটার জন্য অপেক্ষায় থাকব। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন? Boys, big mom, big dog. Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। প্রথম ঘটনাটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ ঘটনাটা খুবই অদ্ভুত, একটু অন্যরকম। আমরা মাঝখানের সময়টা একেবারে থেমে গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তারপরে আবারও এই যে শুরু করে ওঠা, সেটা এখনো মনে হয় পুরোপুরি পারিনি। তারপরে আপনারা ঘটনা পাঠাচ্ছেন, সেগুলো নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। আর অনেকেই আমাদের ঘটনা পাঠান, সেই ঘটনা হয়তো প্রচার করতে আমাদের দেরি হয়, কিন্তু অনেকেই ভাবেন যে আপনার ঘটনাটা মনে হয় আর প্রচারিত হবে না। ব্যাপারটা এরকম না একেবারেই। আর আপনারা অনেকেই বলেন যে আপনাদেরকে জানাতে, কিন্তু যখন আমরা জানাই যে কবে প্রচার হবে, আমরা যখন জানাই তখন আবার দেখি যে আপনাদের ওই দিক থেকে খুব কমই রেসপন্স পাই। যার কারণে আপনারা যদি রেগুলার শোনেন বা আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলটি চেক করেন বা সাথে নিয়ে এসে যদি একটু খোঁজ নেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ঘটনাগুলো প্রচারিত হচ্ছে কিনা। আসলে অনেকগুলো ঘটনাই এখনো আমাদের কাছে রয়েছে এবং আপনার ঘটনাটি হয়তো আস্তে আস্তে আসবে। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার ঘটনাটি বাদ দেওয়া হয়েছে, না, সেরকম কোনো সুযোগ নেই। চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাই। রাসেল ভাই, আমি শিমুল, থাকি ঢাকায় মোহাম্মদপুরে। ভূত.com আমার অনেক ফেভারিট একটা শো। এখন পর্যন্ত প্রত্যেকটা এপিসোড শুনেছি। আপনার কণ্ঠে ঘটনা শুনতে ভালো লাগে। আমি চাই আমার এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। ছেলেবেলায় স্কুল ছুটি হলে বেড়াতে যাওয়া হতো। নানা বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি। সে সময় নানার বা মামার মুখে শুনতাম গা ছমছমে অনেক ঘটনা। আমার একটা ঘটনা এখনো মনে আছে, জিন্দাপীরের ঘটনা। গ্রামের বয়োবৃদ্ধ অনেকেই এই ঘটনার সত্যতা স্বীকার করে এখনো। জিন্দাপীরের অতীত গ্রামের কেউ জানেন না। এক রাতে তিনি খুব ভোরে গ্রামে আসেন। ঠিক ফজরের নামাজের সময় এসেই মসজিদে ঢুকে পড়েন। তার গা থেকে অত্যন্ত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল, কিন্তু সেটা কোনো ফুলের সুঘ্রাণ নয়।
নামাজ পড়ালেন। কি সুন্দর তার তেলাওয়াত, কি সুন্দর দোয়া। নামাজ শেষে জিকির করলেন কিছুক্ষণ, তারপর ইশরাকের নামাজ পড়ে চলে গেলেন। তার পরিচয় জিজ্ঞাসা করার কথা মনেই নেই কারো। এরপর কিছুদিন পর পর তিনি আসতেন, নামাজ পড়াতেন, সাথে হালকা কথাবার্তা বলতেন। নিজের পরিচয় দিতেন না, বলতেন তিনি আল্লাহর বান্দা। তিনি মানুষের মুখ দেখেই তার সমস্যা বুঝতে পারতেন, সমস্যার সমাধানও দিতেন। মোহাম্মদ চাচা তখন ঋণে জর্জরিত। তার দিকে ফিরে বললেন, মিয়া, এবার তোমার পাট ক্ষেতের দেখভাল ভালো করে করবা। আল্লাহ চাইলে মুশকিল আসান হয়ে যাবে। মোহাম্মদ চাচা তাই করলেন। সেবার অস্বাভাবিকভাবে পাটের দাম বেড়ে গেল। তার ধার দেনা অনেকটাই শোধ হয়ে গেল। পরের বছর বেশ বড় বন্যা হয়েছিল। বন্যার বেশ কিছুদিন আগে জিন্দাপির এলেন। নামাজ শেষে কয়েকজনকে ইশারায় বললেন, নিজের বাড়িঘর মেরামত করো মিয়া, যা ভিটা বানাও, আর সবাই মিলে এই মসজিদটাও ঠিকঠাক করো, বড় করো। আল্লাহর ঘরের কাজ করলে অনেক নেকি বাবা। তারা সেভাবেই কাজ করে। বন্যায় তাদের তেমন কোনো ক্ষতি হয় না। মসজিদটা মেরামত করায় সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল বন্যার সময়। বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তি যারা বিভিন্ন রোগে ভুগছিল, তাদেরকে জিন্দাপির একটা আতর মাখিয়ে দিতেন। সেই আতরের ঘ্রাণ অন্যরা পেত না, যাকে মাখানো হয়েছে সেই পেত। আস্তে আস্তে সে সুস্থ হয়ে যেত। গ্রামের মসজিদটার চারিদিকে অনেক গাছপালা ছিল, বড় বড় আম কাঁঠাল গাছ। গাছগুলোতে ফল হতো না, অনেক বয়স হয়ে গেছে বলে হয়তো। এইরকমই একটা কাঁঠাল গাছের নিচে মজিদ মিয়ার ছনের ঘর। একদিন ফজরের নামাজের পর জিন্দাপির বললেন, আব্দুল মজিদ মিয়া, তোমার ওই ঘরটা ওই গাছের নিচ থেকে সরায়া আর উত্তরে নিয়ে যাও, ঠিক ওই আমলকি গাছটার নিচে। মজিদ মিয়া কথা আমলে নেয় না। দিন 15 পরে হঠাৎ একটা ঝড় আসে। সেই ঝড়ে সেই কাঁঠাল গাছটা ভেঙে পড়ে মজিদ মিয়ার ঘরের ওপর। মজিদ মিয়া ঘরে ছিল না, খেতে কাজ করছিল। মজিদের বউ গেছে ধান ভানতে। ছেলে মেয়ে দুজন ছিল ঘরে, দুজনেই মারা যায়। এই ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। জিন্দাপীরের কথা না মানায় এমনও হয়েছে। সকলের মুখে মুখে তখন জিন্দাপীরের নাম। মসজিদের সামনে ফজরের সময় অনেক লোক জমা হতে থাকে। কারো হাতে পানির বোতল, তেলের বোতল জিন্দাপীরের কাছে পড়ে নিতে এসেছে। দলে দলে অনেক রোগী বিভিন্ন গ্রাম থেকে এখানে আসতে শুরু করে, কিন্তু জিন্দাপীর আসেন নাই। কিছুদিন লোকেরা অপেক্ষা করে ক্ষান্ত দেয়। জিন্দাপীরকে এরপর আর কেউ কখনো দেখেনি। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, সময় করে পাঠাবো ইনশাল্লাহ। ছোট বাট খুব চমৎকার একটা ঘটনা আপনি পাঠিয়েছেন। এরকম ঘটনা আমরা আরো চাই, এবং এই ঘটনাগুলো খুবই ইন্টারেস্টিং। এরকম অদ্ভুত একজন মানুষ যিনি এসে আবার হারিয়ে যান মানুষের উপকার করে, খুবই অদ্ভুত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তোমার শরীরে দেখতে পাবে না গো, এত কাল ধরে শুনছ। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি এই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। .com. The fear returns. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত.com থেকে। আমি রাসেল, এবং আপনারা শুনছেন ভূত.com এর আরো একটি নতুন এপিসোড। এবং এই এপিসোডে আপনারা আপনাদের মতামত জানাচ্ছেন, এবং আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেখানে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানেও আপনারা কমেন্ট করতে ভুলবেন না। এবং আমাদের যদি কোনো ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি মেহেদী, ছদ্মনাম। আমি ঢাকা জেলার সাভারে থাকি এবং অনার্স প্রথম বর্ষে পড়ুয়া একজন শিক্ষার্থী। আমি বিগত 2015 সাল থেকে ভূত এফএম এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং শুরু থেকেই ভূত.com এর সাথে আছি। আজ পর্যন্ত ভূত.com এর একটি এপিসোডও মিস করিনি। লাইভ না শুনতে পারলেও পরের দিন ডাউনলোড করে ঠিকই শুনেছি। বলতে পারেন ভূত.com শোনাটা একরকম প্রশান্তির মতো কাজ করে আমার কাছে। তাই শুরু থেকে ভূত এফএম, ভূত.com ও প্রিয় রাসেল ভাই, আপনার প্রতি রয়েছে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি এর আগে ভূত.com আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম। কোনো কারণে হয়তো সেই ঘটনাটি সিলেক্টেড হয়নি, তাতে আমার কোনো অভিযোগ নেই। তাই আজকে আমি আপনার এবং লিসেনারদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করার জন্য অনেক ব্যস্ততার মাঝেও লিখতে বসে গেলাম। আর সঙ্গত কারণে স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করা আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি চাইবো ঘটনাটি সিলেক্টেড হলে আপনি একটু পড়ে শোনাবেন। তো ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, তিনি হলেন আমার দূর সম্পর্কের একজন মামা। তার নাম হাবিবুল, এটাও ছদ্মনাম। তিনি আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন দর্জি, আর তার বাড়ি ছিল উত্তরবঙ্গের কোনো একটি জেলায়। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি বলতে পারবো না, কারণ মামার নিষেধ আছে। এত কিছু উল্লেখ করছি কারণ এগুলো ঘটনার সাথে সম্পৃক্ত। তো একদিন মামার সাথে গল্প করতে করতে একটা সময় এসে তাকে জিজ্ঞেস করেই বসলাম যে তিনি জিন ভূতে বিশ্বাস করেন কিনা। প্রত্যুত্তরে তিনি আমাকে হ্যাঁ বোধক উত্তর দিলেন এবং বললেন তিনি জিন ভূতে বিশ্বাস করেন। এর কারণ তাকে জিজ্ঞেস করলে আমি জানতে পারি যে তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আছে যা তাকে জিন ভূত বিশ্বাস করতে বাধ্য করেছে। তিনি আরও বলেন যে এটি তার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এবং এই ঘটনাটির একটি অংশ এখনো তার সাথে চলমান আছে, যেটি ঘটনার শেষে আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আমি সোজা আমার ঘটনায় চলে আসি। আমার মামা আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই বলছি। সময়টা ছিল 1980-1982 দিকে। তখন আমি ক্লাস 6 বা 7-এ পড়তাম। আমি থাকতাম গ্রামের বাড়িতে, যেটি উত্তরবঙ্গের কোনো একটি জেলায় অবস্থিত। ছোটবেলা থেকেই আমার ছিল কাপড় সেলাই ও মেশিনের ওপর অনেক আগ্রহ। তাই আমি প্রতিদিন স্কুল ফাঁকি দিয়ে এলাকার একটি কাপড়ের দোকানে সারাদিন বসে থাকতাম ও কাজ দেখতাম। প্রচুর আগ্রহ থাকার কারণে এভাবে কাজ দেখতে দেখতে অনেক কাজ নিজে থেকেই শিখে ফেলেছিলাম। আমার এমন আগ্রহ দেখে সেই দর্জি দোকানের মালিক আমাকে সেই দোকানে কাজে নিয়ে নিল। কাজ করতে করতে এক সময়ে আমাকে পড়ালেখা বাদ দিতে হলো। আর এভাবেই চলতে লাগলো আমার দিন। প্রতিদিন কাজ করে বাড়ি ফিরতে প্রায় রাত 1টা-2টা বেজে যেত। দোকানের থেকে আমার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে 25-30 মিনিটের মতো হবে এবং পথে শুধুমাত্র একটি বটগাছ ছাড়া আর তেমন কোনো কিছু চোখে পড়ার মতো ছিল না। দেখতে দেখতে এক সময় রমজান মাসও চলে আসলো। আর রমজান মাস হওয়ার কারণে আমি চিন্তা করলাম আরেকটু দেরি করে, অর্থাৎ সেহরির সময় বাসায় ফিরব। এতে করে সেহরি করে ঘুমিয়ে যেতে পারবো। তো যে চিন্তা সেই কাজ। আমি প্রায় প্রতিদিনই সেহরির সময়ে বাসায় ফিরে সেহরি করে ঘুমিয়ে যেতাম। এমনি এক রাতে আমি বাড়ি ফিরছিলাম। রাত তখন 3টার মতো বাজে। আর গ্রামের রাত 3টা মানে গভীর রাত। চারিদিকে শুনশান নীরবতা। পুরো রাস্তায় একজন মানুষও নেই। হাঁটতে হাঁটতে একসময় যখন আমি সেই বট গাছের কাছাকাছি এলাম, দেখলাম একটি কুচকুচে কালো কুকুর আমার পেছন পেছন আসছে। কুকুরটি দেখতে স্বাভাবিকভাবেই অন্য কুকুরের মতোই ছিল। ভাবলাম ব্যাপার কি, এতদিন থেকে এই রাস্তায় চলাচল করছি, কখনো তো কুকুর দেখা যায়নি। হাঁটার এক পর্যায়ে লক্ষ্য করলাম আমি থেমে গেলে কুকুরটিও থেমে যায়, আবার আমি হাঁটা শুরু করলে কুকুরটিও হাঁটতে শুরু করে। ফলে আমি একটু ভয় পেয়ে গেলাম। কিন্তু যেহেতু জিন ভূতে আমার বিশ্বাস ছিল না, তাই ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তা দিলাম না, স্বাভাবিকভাবে নিলাম। ভয়ে ভয়ে এক পর্যায়ে বাড়িতে চলে আসলাম। পুরো রাস্তায় কুকুরটি আমার পিছু পিছু বাসা পর্যন্ত আসলো, কিন্তু বাড়িতে প্রবেশ করার পর কুকুরটি সেখান থেকে চলে গেল, আর বাড়িতেও প্রবেশ করেনি। আর এভাবে প্রতিদিন চলতে লাগলো। কুকুরটা প্রতি রাতেই বাড়ি পর্যন্ত এসে চলে যেত, কিন্তু বাড়িতে প্রবেশ করত না।
দিনের বেলাতে কিন্তু দোকানে যাওয়ার সময় সেই কুকুরটিকে কখনোই দেখতে পেতাম না। শুধুমাত্র রাতের বেলা বাড়ি ফেরার সময় কুকুরটির দেখা পেতাম। এখানে বলে রাখা ভালো যে কুকুরটা কখনো আমার কোনো ক্ষতি করেনি, আর কুকুরটার দ্বারা যেহেতু কোনো ক্ষতি হয়নি, তাই ব্যাপারটা আমি খুব স্বাভাবিকভাবে নিতাম। তো এক রাতে আমি প্রতিদিনের মতো বাড়ি ফিরছিলাম। সেই কুকুরটিকে আমি কোথাও দেখতে পেলাম না। চিন্তা করলাম, তাহলে আজকে কুকুরটা বোধহয় আসেনি। চিন্তা করতে করতে হাঁটছিলাম। হঠাৎ বটগাছ পর্যন্ত আসতেই দেখলাম দূরে সাদা কিছু একটা আমার দিকে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম একজন যুবক আমার দিকে আসছে। যুবকের পরনে ছিল সাদা জুব্বা আর সাদা টুপি। যুবকটি দেখতে ছিল খুবই সুদর্শন আর অনেক লম্বা। আমি চিন্তা করলাম, এত রাতে এই রাস্তায় তো কারো থাকার কথা না। ভাবতে ভাবতে সেই যুবকটি আমার কাছে এসে পড়ল এবং সামনাসামনি দেখায় সে আমাকে লম্বা সালাম জানালো। আমি খুব অবাকই হলাম এবং সালামের উত্তর দিলাম। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন যুবকটি আমাকে মুচকি হেসে বলল, আপনি কি ভেবেছেন আমি জানি, আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার নাম ইসমাইল। বাজারের দিকে যে মসজিদটা আছে, আমি সেই মসজিদেই থাকি এবং আমি সেখানকার মুয়াজ্জিন। একটু পরে সেহরির সময় হবে, তাই মসজিদে যাচ্ছি এলাকার সকলকে ডেকে দেওয়ার জন্য। এগুলো বলেই সে আবার সালাম দিয়ে চলে গেল। আর আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ একে তো অচেনা একজন মানুষ, তার উপরে আবার সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে গেল যেগুলো আমি মনে মনে ভাবছিলাম। ভাবতে ভাবতে তাকিয়ে রইলাম চলে যাওয়া যুবকের দিকে, আর সেও অন্ধকারে মিলিয়ে গেল। এগুলো ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। কেন জানি না প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই সেই রাতে কোনো রকম খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন একটু দেরিতে ঘুম ভাঙলে বালিশের কাছ থেকে মোবাইলটা নিয়ে দেখি 1টা বাজে। উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম দোকানে। দোকানে গিয়ে ঢুকতেই অবাক হয়ে গেলাম, গত রাতের সেই যুবকটি দোকানে আগে থেকেই বসে আছে। দেখতে আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছেন? আর মাথা ব্যথা ঠিক হয়েছে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমি আবারও অবাক হয়ে গেলাম, সে আমার মাথা ব্যথার কথা কিভাবে জানলো, আর আমি এই দোকানে কাজ করি সেটাই বা জানলো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে যুবকটিকে কিছু বলার আগে সে বলে উঠল, আজ আসি, অনেক দেরি হয়ে গেছে, বলেই সে উঠে চলে গেল। এভাবেই আরেকটি দিন চলে গেল। রাতে আবারও সেই যুবকের সাথে দেখা। মনের মধ্যে অনেক প্রশ্ন। ভাবছিলাম পরের বার তাকে খুঁজে পেলে সব জিজ্ঞেস করব। ভাবতে ভাবতে তার সাথে আবারও একই জায়গায় দেখা, কিন্তু তার সামনাসামনি দেখা হলে কেন জানি না সব প্রশ্ন গোলমাল হয়ে যায়। নিজের মধ্যে একটা ঘোর কাজ করে। হঠাৎ যুবকটি আমাকে বলে উঠল, চলেন আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি কোনো কথা বললাম না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর দিলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যুবকটি আমাকে বলল, হাবিবুল ভাই, আমি জানি আপনার মনে আমাকে নিয়ে অনেক কৌতূহল, আর তাই এখন শুধু একটা কথাই বলবো, সময় হলে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আশা করি আজকে আর কিছু জানতে চাইবেন না। তারপর সে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। আমি তাকে বাড়িতে আসতে বললাম, কিন্তু কিছুতেই সে বাড়িতে আসতে চাইছিল না। সে বলল, সেহরির সময় হয়ে গেছে ভাই, মসজিদে যেতে হবে, অন্যদিন আসবো, বলেই চলে গেল। এভাবে কিছুদিন কেটে গেল, কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। মনে মনে অনেক কিছু ভেবে রাখলাম, এরপর দেখা হলে তাকে জিজ্ঞেস করব। তারপর সেদিনই তার সাথে আমার আবার দেখা, কিন্তু প্রতিবারের মতো এবারও আমি সবকিছু ভুলে গেলাম। কি জিজ্ঞেস করব কিছুতেই মনে করতে পারছিলাম না। হঠাৎ যুবকটি আমাকে বলল, আগামীকাল তার সাথে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে উত্তর দিল, করতোয়া নদীর ওপরে একটা নতুন সেতু তৈরি হচ্ছে, আগামীকাল সেটার উদ্বোধন হবে, সেটাই দেখতে যাব। আমি আর কোনো কথা না বাড়িয়ে বলে দিলাম, ঠিক আছে, যাব। কিন্তু আমি কি জানতাম যে সেদিন আরো অবাক করা বিষয় আমার জন্য অপেক্ষা করছিল। তারপর সেই যুবক চলে গেল, আর সেই দিন রাতে তার সাথে আমার দেখা হলো না। এখানে বলে রাখা ভালো, সঙ্গত কারণে উল্লেখ্য সেতুটির নাম আমি লিসেনারদের বলতে পারছি না, এবং ঘটনার শেষে আমি সেই সেতুটির ছবি আপনাকে পাঠিয়ে দেব। পরদিন যথাসময়ে আমি সেখানে পৌঁছে গেলাম যেখানে যুবক ছেলেটি আমাকে যেতে বলেছিল। আমি গিয়ে দেখলাম আমার
আগে থেকেই ছেলেটা ওইখানে যেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর যুবক আমাকে বলল, ভাই এসেছেন, চলেন তাহলে যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে সেতুটির দিকে আগাচ্ছিলাম। এখানে বলে রাখছি, যেহেতু সেতুটি উদ্বোধন ছিল ওই দিন, তাই সরকারি লোকজন ও মন্ত্রী না আসা পর্যন্ত সেতুটি চারিদিক থেকে লাল ফিতায় বাঁধা ছিল এবং চারিদিকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল এবং জায়গাটা ঘেরাও করা ছিল, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তারপরে এক সময় আমি ইসমাইল ভাইকে বললাম, সেতু উদ্বোধন না হওয়া পর্যন্ত তো কাউকে সেতুতে উঠতে দেবে না, বরং আমরা এখানে দাঁড়াই, উদ্বোধন শেষে আমরা যাব। তখন ইসমাইল ভাই বললেন, কোনো সমস্যা নেই, আপনি আমার সাথে আসুন, কেউ কিছু বলবে না। আমি ভাবলাম সে হয়তো মজা করছে, আমি যেতে চাইলাম। পরে জোরাজুরির এক পর্যায়ে আমি তার সাথে গেলাম। দেখি আমি পুরো অবাক হয়ে গেলাম। আমরা দুজন আইন শৃঙ্খলা বাহিনীর সামনে দিয়ে সেই ফিতা ক্রস করে সেতুতে প্রবেশ করলাম, কিন্তু কেউ আমাদের দেখছে না বা কিছু বলছেও না। পুরো ফাঁকা সেতু, এপার থেকে ওপার দেখা যাচ্ছে, আমরা দুইজন ছাড়া কেউ নেই সেই সেতুতে। বেশ ভালোই লাগছিল। আমরা দুইজন সেতুটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত হেঁটে এলাম, সেতুর সীমানার বাইরে। তারপর এক সময়ে সরকারি লোকজন ও মন্ত্রী এসে সেতুটি উদ্বোধন করলো, আর আমরাও সেখান থেকে চলে আসি। সেদিন আর দোকানে যাইনি, ইসমাইল ভাইকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর সময় হঠাৎ মনে পড়ল আজকের কথা, কিভাবে শুধুমাত্র আমরা দুইজন সেই সেতুতে প্রবেশ করে চলে এলাম, আর এত মানুষ থাকা সত্ত্বেও কেউ আমাদের দেখল না কেন? আবারও আমার মনের মধ্যে প্রশ্নগুলো জাগ্রত হলো। এসব ভাবতে ভাবতে সেই রাতের মতো ঘুমিয়ে গেলাম। পরদিন তাকে সব জিজ্ঞেস করব বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যেই কথা সেই কাজ। রাতে তাড়াতাড়ি দোকান থেকে ছুটি নিলাম বাড়িতে চলে যাওয়ার জন্য। মনে মনে ইসমাইল ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, তার বাড়ির পথে হাঁটছিলাম। প্রতিদিনের মতোই হুট করে কোথা থেকে যেন ইসমাইল ভাই এসেও পড়লেন। আজকে আর কিছুই ভুললাম না আমি। তার সাথে দেখা হতেই আমি শক্ত করে তার একটা হাত চেপে ধরলাম এবং খুব রাগান্বিত হয়ে প্রশ্ন করে বসলাম, তুমি কে? সত্যি করে বলো তো, আর আমার পিছনে কেন পড়েছ? সে কোনো উত্তর দিল না। আমি আবারও প্রশ্ন করলাম, কি হলো, বলছো না কেন? তাতেও তার কোনো উত্তর ছিল না, শুধু মুচকি হাসি। এটা দেখে আমার রাগ বেড়ে গেল। আমি তাকে বললাম, তুমি যেই হও না কেন, আজকের পর থেকে আর কোনো দিন যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। বলেই চলে আসতে লাগছিলাম, তখনই সে আমার একটা হাত ধরে টান দিল আর মুচকি হেসে বলল, দাঁড়ান, একদিন আপনাকে বলেছিলাম যে সময় হলে ঠিকই সব প্রশ্নের উত্তর পাবেন, আর আজকে সেই সময় এসে গেছে। আমার সাথে চলুন। কোথায় যাব? ভয় পাবেন না, চলুন। যেহেতু আমার জেদ ছিল যা হবে হোক, কিন্তু আমি আজকে জেনেই ছাড়বো ইসমাইলের ব্যাপারটা এবং তার সম্পর্কে সবকিছু যেহেতু বুঝতে চেষ্টা করব, তাই বেশি কথা না বলে সে যেভাবে বলেছিল সেভাবেই কাজ করতে লাগলাম। যখন হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের এলাকার একটি স্কুলের মাঠে, তাকে জিজ্ঞেস করলাম, এইখানে কেন? একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। কি জানার আছে বলুন আমাকে। আমি আমার প্রশ্নগুলো এক একে ছুড়ে দিলাম তার দিকে। কে তুমি? কোথা থেকে এসেছো? কি চাও আমার কাছে? ইসমাইল উত্তর দিল, আমার নাম ইসমাইল, আমি একজন জিন। আমি রাস্তার পাশে সেই পুরাতন বটগাছটায় থাকি, আর আপনি অনুমতি দিলে আমি আপনার সাথে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমার দ্বারা আপনার এবং আপনার পরিবারের কারো কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, এবং যতটা সম্ভব পারবো আপনার উপকার করতে চেষ্টা করব। ইসমাইলের মুখে সব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, আমার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি থরথর করে কাঁপছিলাম, মনে হচ্ছিল যেন আমি আর এই দুনিয়াতে নেই, ঘোরের মধ্যে চলে গেছি। তারপর আর কোনো কিছু মনে নেই আমার। মনে হলো সেন্সলেস হয়ে গেলাম। জ্ঞান ফিরেছে কখন জানি না। জ্ঞান ফিরতে আমি দেখলাম আমি এখনো সেই স্কুলের মাঠেই শুয়ে আছি, আর আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে ইসমাইল নামক সেই জিনটি। এক মুহূর্তের মধ্যে আমার সবকিছু মনে পড়ে গেল। হুঁশ ফিরতে ইসমাইল আমাকে বলল, আমাকে ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমার আপনাকে মানুষ হিসেবে খুবই ভালো লেগেছে, আর আমি আপনার সাথে একজন ভালো বন্ধু হয়ে থাকতে চাই। আমি ওয়াদা করছি আমি বেঁচে থাকতে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। দয়া করে আমাকে না করবেন না। এরপর থেকে আজ পর্যন্ত সেই জিন এখনো আমার সাথেই আছে।
আর সে কোনো দিন আমার কোনো ক্ষতি করেনি। আর হয়তো এখন সে আমাদের সাথে থেকে আমাদের কথোপকথনও শুনছে।